পরিবর্তনশীল, পরিবর্তন করতে হবে নিজেকে, নিজেকে ডে বাই ডে আপডেট করতে হবে। এটা মানুষের উপর, মানুষের হাতেই, যে আপনি নিজেকে ভালোভাবে পরিবর্তন করবেন না খারাপভাবে পরিবর্তন করবেন। আসলে যেটা বলতেছিলাম, পরিবর্তন মানুষের হাতেই থাকে। আপনি খারাপ হবেন না ভালো হবেন এটা আপনি নিজেই ডিসাইড করবেন। তো আমি যখন জেলে গেলাম তখন আমি ডিসাইড করছি যে না, এখন থেকে একটু ডিফারেন্ট লাইফ লিড করব। সো এখানে একদম অন্যরকমভাবে ছিলাম। টাইম টু টাইম ঘুমাতাম, খেতাম, নামাজ পড়তাম, আরবি পড়তাম, বই পড়তাম, হাঁটাহাঁটি করতাম, এক্সারসাইজ করতাম। তারপর অনেক বড় ভাইয়েরা ছিল, পরিবার ছিল জেলের ভিতরে, অনেক বড় একটা, অনেক ভাইরা ছিল যাদেরকে অনেক মিস করতেছি এখন অবশ্য। সবাইকে ভালোবাসা জানাই আর দোয়া করি যারা অসহায় মানুষরা জেলখানাতে আছে তারা তাড়াতাড়ি বের হয়ে যাক, তারা আবার তাদের ফ্যামিলির সাথে সময় কাটাক, দিন কাটাক। আপনার যেহেতু একটা বড় ফ্যান বেস এবং আপনি একটা বড় প্রতিনিধিত্বই করেন, বলা যায় যে আপনাকে দেখেই কিন্তু অনেকে শিখে। এবং সেই আপনি যদি সবসময় ভুলের মধ্যে থাকেন, মানে এই ব্যাপারটা সবার কাছে দৃষ্টিকটু, মানে এটা আর পুনরাবৃত্তি হবে কি না, এটা একটু আপনার কাছে। সুন্দর কোয়েশ্চেন করছেন। আমার কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই কারণ আমি সবাইকে বলতে চাই আপনারা আমার কাছ থেকে শিক্ষা নিতে পারেন যে কীভাবে আপনারা আপনাদের লাইফটাকে পরিচালনা করবেন। আমি একটা স্কুল, আমি স্কুলে যাওয়া দরকার নেই আমার, আমি নিজে একটা স্কুল। সবাই নিজের মধ্যে নিজে একটা স্কুল, সবাই নিজেকে নিজের মতো করে করেন। আমার কাছ থেকে শিখেন যে কোন ভুলগুলো আপনারা করবেন না লাইফে। আমি যে ভুলগুলো করছি আপনারা তো দেখতেছেন এগুলো আসলে ভুল, এগুলো আপনারা করেন না। আপনারা এইটাই শিক্ষা নেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু শিক্ষা আপনারা আশা করেন না। মামুনের বিয়ের পরেই যে জটিলতাগুলো হচ্ছে, যে থাকে না যে বিয়ের পরে কিন্তু মানুষ অনেক সূত্রায়, আপনি যখনই সংসারে যখন যুক্ত হলেন তখন কিন্তু আপনি দেখেন চেঞ্জটা আপনি আনতে পারলেন না। মানে এটা যদি একটু সংক্ষেপে যদি বলেন, কারণ আপনি পাবলিক ফিগার, আসলে সবাই জানতে চায় ওই সময়টা কেন আপনি চেঞ্জ হতে পারলেন না। কোন সময়টাতে? মানে যখন বিয়ে করলেন, বিয়ের পরই কিন্তু আপনি দেখেন একটু অন্য মানুষ হলেন, বা আসলে বিয়ের আগে ছিল একটা জীবন, বিয়ের পরে আরেকটা জীবন। পুরুষ মানুষের জীবনটা এরকম, বিয়ের আগে একরকম থাকে, যখন বিয়ে করে তখন সংসারের চিন্তা ভাবনা অনেক কিছু চলে আসে, নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন সাবজেক্ট চলে আসে মাথায়। তো আমি একটু ডিপ্রেস হয়ে গেছিলাম মাঝখানে, এইটাই। পরিবর্তন করতে পারি না কেন এটা তো আসলে বলতে পারবো না। আল্লাহ পাক চাইছে আমি জেলে যে নিজেকে পরিবর্তন করি, জেলে যে নিজেকে পরিবর্তন করে বেরিয়েছি। মানে এটা কি চাপ থেকেই হয়েছে যে আপনি মাদকাসক্ত হয়েছিলেন, পাশাপাশি আপনি মানে থাকে না যে টিনেজাররা যেভাবে চলে, যে হুটহাট একটা জায়গায় দল বল মানে নিয়ে চলা, মানে এই ব্যাপারগুলো। দেখেন আমি 2017 সাল থেকে আমার ফ্যামিলিটা চালাই, আমি একাই। আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড, আমি না থাকলে আমার ফ্যামিলি অসহায়। আমি এই জন্য সবার কাছে সবসময় রিকোয়েস্ট করি, আমার মাও সবাইকে ছেলে ছেলে বলে, কারণ আমি দুনিয়াতে আজ আছি কাল নাও থাকতে পারি। আমি যখন না থাকবো আপনারা অবশ্যই আমার বাবা মাকে দেখবেন, ভালো মন্দ জানবেন, খবর নেবেন, দোয়া করবেন, এতটুকুই চাই সবার কাছে। আর লাইফে চাইলে নেশাখোর হইতে পারতাম অনেক আগেই, কারণ 17 সাল থেকে আমি নিজে আর্ন করি, নিজে সংসার চালাই। নেশাখোর আসলে শখে হয় না মানুষ অনেক ডিপ্রেশনে যে নেশার রাস্তা বেছে নেয়, যে আসলে ওই ডিপ্রেশনে আমি থাকতে চাই না, নেশা করলে ওইখান থেকে বের হয়ে থাকা যায়। কিন্তু এটা হচ্ছে একটা ভুল থিওরি। আমি বলবো যে নেশা করে আসলে আপনি অল্প কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারবেন, কিন্তু আপনি পার্মানেন্টলি আপনার নিজেকে ক্ষতি করতেছেন, আপনার দেহকে ক্ষতি করতেছেন, আপনি সব কিছু, আপনার ক্যারিয়ার নষ্ট করে ফেলতেছেন। সো ডিপ্রেস থাকলে আমি বলবো যে আপনারা কান্ট্রি লিভ করেন, দেশের বাইরে যান, ঘুরে ফিরে আসেন, ট্রাভেল করেন, মাইন্ড ফ্রেশ করেন, দ্যাটস ইট। নেশা পানিতে যাওয়া দরকার নাই, নেশা পানি করেন না ভাই। আপনি কিন্তু দেখেন মানুষের ভালোবাসার একটা মানুষ, অনেকে আপনাকে নেগেটিভভাবে দেখলেও পজিটিভভাবে দেখারও কিন্তু অনেক মানুষ আছে যারা আপনাকে অনেক ভালোবাসে। সেই মানুষগুলোর দিকে তাকায় হলেও তো আপনি বলেও ছিলেন যে আপনি ভালো ভালো কন্টেন্ট সামনে নিয়ে আসবেন, কিন্তু দেখেন আপনি কিন্তু সেই জায়গাটা ফিল আপ করতে পারলেন না। না, আমি তো রিসেন্ট যতগুলো কন্টেন্ট করছি, আমার কন্টেন্টের তো বদনাম কেউ করেন নাই আজ পর্যন্ত। কন্টেন্ট অবশ্যই ভালো ভালো কন্টেন্ট করছি, আমি যেটা বলছি সেটাই করছি। এখন ব্যক্তিগত জীবনটা তো আসলে আনতে চাইনি, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। আসলে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ কতক্ষণ আর বাইচা থাকা যায়? ঝগড়াঝাটি অনেক দিন ধরেই চলতেছিল আমাদের মধ্যে, এটা ওই দিনই প্রথম না। যেদিন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন ওই দিনই যে প্রথম ঝগড়া আমাদের, এমন কিছু না। বিষয়টা অনেক আগে থেকে আমাদের মধ্যেই সমস্যা হচ্ছিল। থার্ড পার্সনরা আমাদেরকে নিয়ে গেম খেলতেছিল আর আমরা লুজার হয়ে গেছি। এটারই সূত্র ধরে যদি আপনাকে বলি যে বর্তমান আপনার ওয়াইফ, মানে তার সঙ্গে আপনার কিন্তু এখন পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ, তো
সেই জায়গা থেকে মানে তার সঙ্গে আবার সংসার করবেন কিনা, মানে তার সঙ্গে কোনো প্ল্যানিং হয়েছে কিনা? প্ল্যানিং করার তো কিছু নয় আসলে, অনেক প্ল্যানিং করেই তো বিয়েটা করছি, ভালোবেসে যেহেতু বিয়ে করছি তো অনেক কিছু ভেবেচিন্তেই বিয়ে করছি যে ওর সাথে সংসার করব, অনেক কিছু নিজের সাথে কমিটমেন্ট করছি যে এটা করবো, এটা করবো না, এখনও চাই স্টিল। তো একটা বউয়ের কাছে খারাপ লাগা কি থাকে যে স্বামী পরকীয়া করতেছে, মেয়েদের সাথে নোংরামি করতেছে, নষ্টামি করতেছে বা খারাপ বাজে কাজ করতেছে, এটা তো বউর কাছে খারাপ লাগে। কিন্তু আমি তো এগুলোর মধ্যে ছিলাম না কখনো, এগুলো আমাদের রিজন না। মোহনা নিজেও বলতে পারে না আমাদের ঝগড়ার রিজন কি। ঝগড়ার রিজন কি? হ্যাঁ, মারামারি হচ্ছে, অনেক খারাপভাবে মারামারি হয়েছে, অনেক খারাপ হয়েছে বিষয়গুলো, কিন্তু কেন হয়েছে, টপিক কি, কারণ কি, আমি কি করছি, আমার ভুলটা কি, ওর ভুলটা কি, এগুলো বের করতে পারি না। কারণ ওর এই যেভাবে ব্রেন ওয়াশ করতেছে থার্ড পার্সনরা, ও আসলে নিজের মধ্যে নাই। ও কি করে না করে, ও বলে একটা করে আরেকটা। থার্সডে তো আমায় কল দিয়ে বলতেছে তুমি রবিবার বের হয়ে যাবা, আবার রবিবার এসে কঠিন বিরোধিতা করলো, বললো একটা করলো আরেকটা। কিন্তু আমার লার্নেডরা সবাই স্ট্রং ছিল বিদায় আমি ওই দিন জামিনটা পেয়েছি। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে আমার বোর বার্থডেতে আমি বাইরে থাকবো, একটা কেক কাটবো, কারণ ভিতরে ওরকম সুযোগ সুবিধা নাই কেক কাটার। আমি মিলাদ পড়েছি ওখানে জিলাপি দিয়ে, সবাইকে জিলাপি দিয়ে আপনি এখনো অনেক ভালোবাসেন মোহনাকে এবং তাকে যেহেতু উইশ করছেন, মানে সবসময় তার কথাই বলছেন, মানে এখনো আপনার মনের মধ্যে তার প্রতি ভালোবাসা। ফার্স্ট লাভ তো প্রথম ভালোবাসছি, ফার্স্ট লাভ কখনো ভুলতে পারে না মানুষ, এটা বাস্তব। সব ভালো থাকবে। অনেকে, আমি শর্ট করবো ভাইয়া, মানে যেহেতু মানে কথা প্রসঙ্গে আমরা অনেকে তো নিতে পারি নাই, একটু আপনার ধৈর্য ধরতে হবে। সেটা হলো যে প্রথম ভালোবাসা আপনি কিন্তু অনেকবারই বলেছিলেন, লাইলাকেও কিন্তু আপনি প্রথম ভালোবাসেন, মানে না, এটা ভালোবাসা ছিল, মায়া ছিল, ও আপনাকে অনেক মায়া করতো, আদর করতো, মানে থাকে না যে মানে আপনাকে একটা বাচ্চার মতো কিন্তু ও কিন্তু দেখেছে যে খাওয়া দাওয়া থেকে বাচ্চাই বলে ফেলেন, সমস্যা নেই। মানে এই ব্যাপারটা কিন্তু কথা প্রসঙ্গে এটাই আসে কিন্তু ভাইয়া, এটাই বলে ফেলেন, সমস্যা নেই। যা ছিল পাস, অতীত মানে অন্ধকার। আমরা আর অতীত নিয়ে কথা না বলি। লাইফে যা হয়েছে তা এমনি ফান ছিল, লাইফের কন্টেন্ট ছিল, এইগুলাই সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করা, বিতর্ক করা, কন্ট্রোভার্সি করা। ফ্যামিলিদের সাথে আছি, থাকি আপনাদের সাথে। অনেকে আমাকে এমনটা আসলে বলে যে প্রিন্স মামুনকে লায়লা সন্তানের মতো লালন পালন করেছে, কি বলবেন আপনি? এগুলো আসলে বাজে কথা, খুব বাজে কথা। এগুলা সন্তানের মতো কেন লালন পালন করবে আমাকে? এটা বলে, হ্যাঁ। সে আমাকে স্নেহ করতো, বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল আমাদের। সোশ্যাল মিডিয়াতে আমরা যত যাই বলতাম আমি ওকে ভালোবাসি, আমাকে ভালোবাসে, এটা ওইটা সেটা, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কোনো কমিটমেন্ট ছিল না যে আমার ওকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করবে, আমরা প্রেম করবো, প্রীতি করবো। আমি আমার মতন ছিলাম, ওর মতো ছিল। আমি আমার মতো করে চিল করতাম, পার্টি করতাম, এটা করতাম, সেটা করতাম, আসলে এটা লাইফ এনজয় করতাম তখন আগে। হ্যাঁ, মোহন আমার প্রথম স্ত্রী এবং প্রথম ভালোবাসা। এবং এই যে ভাইয়া, মানে আপনি কিন্তু আপনার কথা কিন্তু অনেকেই বলছেন যে আপনি টাকা পাওয়ার জন্যই আসলে এই সম্পর্কগুলো ধরে রাখেন, বা আমি যতদূর জানি আপনার সঙ্গে আমার অনেক লং টাইমের একটা সম্পর্ক ছিল। আমি দেখেছি যে আপনি খুব ছোট্ট থেকেই ইনকামটা করছেন এবং আপনার ফ্যামিলি চালাচ্ছেন সে বহুত আগে থেকে। আপনার বাবা যখন বিদেশে যে ওখানে একটা বড় আকারে একটা ইয়ে হয়েছিল, ঝামেলা হয়েছিল, তখন থেকে আপনি ধরে রেখেছেন। কিন্তু আপনি তো ইনকামের সাইড দিয়ে তো আসলে ইনকাম করতে পারেন, তো অন্যের টাকাটা নেওয়ার আসলে দরকার কি ছিল? এটা আসলে মানুষ তো মানুষের সমালোচনা করতে অনেক ভালোবাসে, মানুষকে ছোট করতে অনেক ভালোবাসে। কেউ যদি উপরে উঠতে থাকে, আমাদের মধ্যে এই নেগেটিভিটিটা আছে। যেমন আমরা কারো বাসায় গেলে যাওয়ার পথে অনেক ভালো মন্দ খাই, অনেক ভালো সময় কাটাই, অনেক ভালো গল্প করি, যাওয়ার পথে বলি কি আমরা অনেক কষ্ট দিয়ে গেলাম। নেগেটিভ টকটা আমরা করি সবসময়। এটা আমাদের কেন জানি না কী হয়, চলে আসে, অটোমেটিকলি চলে আসে। আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে অনেক ভালো সময় কাটাইলাম, অনেক তৃপ্তি ভরে খাবার খেলাম, মজাদার খাবার খেলাম আপনার বাসায় দাওয়াত খেয়ে, এভাবে বলা যায়। কিন্তু আমরা সবাই বলি যে অনেক কষ্ট দিয়ে গেলাম। সে আবার উত্তরটা কি আসে, আরে না ভাই, কি আর কষ্ট দিলেন, আপনি কষ্ট পেয়ে গেলেন। সো মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে ছোট করতে পছন্দ করে, এটাই আমি বুঝছি। আর যারা প্রকৃত আকারের মানুষ, ভালো মনের মানুষ, তারা মানুষের উন্নতি চায়, দোয়া করে, মানুষের জন্য প্রার্থনা করে, এরকম মানুষ অনেক আছে দুনিয়াতে। এবং একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাকে নিয়ে অনেকেই প্রমোশনাল কাজেও করতে চেয়েছে, কিন্তু আপনি অনেক কাজ করেননি, বা অনেক টাকাও আপনাকে বলেছে যে আপনি এত টাকা নেবেন। মানে এত টাকা ইনকাম করা মানুষের আসলে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো সামনে, কন্ট্রোভার্সি খুব বাজে হয়ে গেছে। আমার স্ট্যান্ডার্ডে না, আমি বলবো যে আমার থেকে জুনিয়র যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আমার চেয়ে বেশি টাকার মালিক, আমার চেয়ে বেশি অ্যাসেটের মালিক।
আমি যদি আমার মতো করে একাকিত্বভাবে কাজও করতাম, একাকি কাজ করতাম, তাও আমার অনেক টাকা পয়সা, অনেক অ্যাসেট হইতো। আমি কখনো টাকার লোভ করি নাই বা টাকার পিছনে কখনো ছুটি নেই, টাকার মূল্যটা কখনো দেই নাই। এটার জন্য আজ আমার এই পরিণতি। তো আমার এখন ডিসিশন হচ্ছে যে আমার যত শখের জিনিসপত্র আছে, শখ আছে, সব কিছু এখন মাটি চাপা দিব। যেমন ধরেন আমার গাড়িটা, বিএমডাব্লিউটা, বাইকগুলো সবগুলো বিক্রি করে দিয়ে আমি এখন ব্যবসা করতে চাই, ব্যবসায় নামতে চাই, কাজ করতে চাই, ভাই, কর্মঠ আপনার হতে চাই। ব্যবসার নাম হবে কি একটু বলুন তো আমাদের? আমি একটা ক্লোথিং বিজনেস দিতে চাচ্ছি খুব সুন্দর করে। আর যদি গাড়িটা বিক্রি করে ফেলতে পারি তাড়াতাড়ি, তাহলে ফিজিক্যাল শপ দিব। আর যদি বিক্রি করতে না পারি তাহলে বাসার মধ্যেই ছোটোখাটো করে অনলাইন আকারে শুরু করব। আপনারা বাসা বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। নাম থাকবে প্রিন্স পার্ক। প্রিন্স পার্ক। জি। ওকে ওকে। আমার একটা কোশ্চেন ছিল, জি। আমি বলি আপনাকে। তো আমাকে বলছে যে বিটিভি দোকানে একজন সাংবাদিক ছিলেন বসিরাবু, আপনাদের খুব স্নেহ করে ছিলেন কে জানি না। সে বলেছে যে একের পর এক আপনাকে যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন আপনি, এতে করে আপনার লাইফ থেকে আপনি কত বছর পিছিয়ে গেছেন, বা যদি এই ধরনের ভুল সিদ্ধান্ত না নিতেন তাহলে আপনার লাইফকে আরো মানে না, পিছিয়ে যাওয়ার যে কথাটা, এটা হচ্ছে ভুল কথা, এটা খুব বাজে একটা কথা। আল্লাহ পাক 50 বছর আগে সব কিছু লেখা রাখছে। আমি আজকে এখানে বসে আপনাদের সাথে কথা বলবো, এতগুলো ক্যামেরা থাকবে, এতগুলো ফোন থাকবে, মাইক থাকবে, সব কিছু 50 ইয়ার্স আগে থেকেই লেখা আছে। আমি পিছিয়ে যাই নাই, আল্লাহর লেখা অনুযায়ী আমি চলতেছি। আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করি সবসময়, যে এই ভুলটা একবার করছি এটা যেন দ্বিতীয়বার আমাকে না করায়। যদি এটা না করতেন আরো কি সামনে এগিয়ে যেতে পারতেন কিনা, বা এই ধরনের বাধা বা এর চেয়ে খারাপ হতে পারতো, আমি রাস্তাঘাটে মরে যেতে পারতাম, অ্যাক্সিডেন্ট হতে পারতো। এই 25 দিন আমি কাস্টডিতে ছিলাম, জেলে ছিলাম। এই 25 দিনের মধ্যে কেউ একজন এসে আমাকে গুলি করে মেরে ফেলতে পারতো, গাড়ির রোড অ্যাক্সিডেন্ট হতে পারতো, অনেক কিছু হতে পারতো। আল্লাহ পাক তো আমাকে সুস্থ রাখছে, যেখানেই ছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই যে জেলে যে ছিলেন, ওই জি। ছোট করে ওই বর্ণনাটা দিবেন, আসলে কিরকম পরিবেশে ছিলেন বা কিভাবে কাটিয়েছেন সেই ব্যাপারে। হ্যাঁ, জেলে খুব ভালো ছিলাম, খারাপ ছিলাম না। আহামরি ভালো ছিলাম ওরকমও কথা না, কারণ জেলে সবাই কষ্টই পায়। আত্মীয়স্বজন থাকে না, বাবা মা থাকে না, অনেক কাছের মানুষজনদেরকে দেখা যায় না, কথা বলা যায় না। তাই চাইলে সপ্তাহে একবার 10 মিনিটের জন্য কথা বলতে দেয় টেলিফোনে, যে কোনো নাম্বারে 10 মিনিটের বেশি কথা বলতে দেয় না। তারপর আবার 1 সপ্তাহ পরে আবার কল করতে পারবেন। সো আমি 3 সপ্তাহ পাইছিলাম। 3 সপ্তাহে আমি মোহনাকে কল দিয়ে 30 মিনিট কথা বলছি টোটালি। আর আম্মুর সাথে একবার দেখা করছি। তারপর একটা ডিউ রাখছিলাম যে আমার ওয়াইফ আসলে অফিসে দেখা করবো, এর মধ্যে কারোর সাথে দেখা করবো না। দেখা করিও না কারোর সাথে। আমার আম্মু গেছিল দেখা করতে, আমি দেখা করি না। আমি বলছি আম্মু ডিউ একবার দেখা করে ফেললে আবার 15 দিনের মধ্যে দেখা করা যায় না। সো এর মধ্যে যদি মোহন আসতে চাই ও আসতে পারবে না, এটা ভেবে আমি আর আম্মুর সাথে দেখা করি না। এটা সবচেয়ে বেশি মানে কাকে ফিল করছেন জেলের ভিতরে? সবচেয়ে বেশি কঠিন লাইফ সেটা মাকে আর ওয়াইফকে, দুজনকেই। আমার মা যেভাবে কান্না করছে, কষ্ট পাইছে অনেক। আমার মাকে নিয়েও যেগুলো করছে, যেগুলো বলছে, এগুলো আসলে বউ হিসাবে করা উচিত হয় না। ও তো আমার বউ, আমার মা ওর মা। আমার মাকে ওর রেসপেক্ট করা দরকার। ওর পাশে বসে আমার মাকে নিয়ে গিবত করে, ও কিছু বলে না, হাসে। এগুলো আমার আসলে খুব কষ্ট লাগছে, এগুলো আমি ভাবছি ভিতরে। মোহনার সামনে ওনার মায়ের আন্টির গায়ে হাতও তোলা হয়েছে। হ্যাঁ, এইগুলো বিষয় বলছে না, না এইসব বিষয় বলছে না। আমি আর ব্যক্তিগত কথা, পারিবারিক কথা বলছে না। আপনারা অন্য কিছু বলতে শুনতে চাইলে বলতে পারেন। আপনি যখন জেলে ছিলেন আমরা দেখছি যে ভাইয়ার সাথে মানে ভাই ফ্লাশটা বন্ধ করেন। মানে আপনার মা কোর্টের বারান্দায় ঘুরেছে, আপনার জন্য কেঁদেছে জি। অনেক জায়গায়। এই বিষয়টা আপনি যদি কিছু বলেন আর কি। কান্না মা- করেছে, পথে পথে হেঁটেছে, ঘুরেছে আপনার জন্য শুধু। এই জন্যই তো বলছে ভাই, সন্তানের চামড়া কাইটা জুতা বানায় দিলেও মার ঋণ শোধ হবে না কখনো। মা মাই হয়, সে যেমনই হোক, যত এডুকেটেড হোক, যত মূর্খ হোক, যত নিম্ন স্থানের হোক, যত উচ্চ স্থানের হোক, মা মাই। মার মতো জননী এই দুনিয়াতে আরেকজন নাই, একমাত্র মাই আছে। দুনিয়ার সব যদি চলে যায় জীবন থেকে, দেখবেন একজন দাঁড়ায় আছে পিছনে, সে হচ্ছে আপনার মা, যদি বেঁচে থাকে। এই জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই। আমরা নিজে দেখেছি জি। আপনার মা মোহনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করতে, কিন্তু মোহনা হাত ঝিংটি মারি ফেলে দিছে আপনার মাকে। কিন্তু আপনি যখন জামিনে বের হয়ে আসলেন কারাগার থেকে, ঠিক ওই মুহূর্তে আপনার প্রথম ডাকটা আপনার মাকে না দিয়ে আপনি দিয়েছেন মোহনা কোথায়। না, আমি একটু জানতে চাই এই বিষয়। প্রথমে জেল থেকে বের হয়ে আমি মাকে খুঁজছি যে আম্মু কোথায়, আম্মু কই। কারণ আমি জানি আম্মু থাকবে এখানে, আমরা- থাকুক আর না থাকুক। আমি মোহনাকে নিয়ে একটু কনফিউজ ছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে মোহনাও থাকবে, 17 তারিখ থাকবে। দেন আমরা 17 তারিখ সারাদিন কথাবার্তা বলবো, সমাধান করবো সব কিছু। দেন 18 তারিখ আমরা কোথাও এক জায়গায় যে বার্থডে সেলিব্রেশন করবো। আসলে সেটা হয়ে ওঠে নাই, হয়তো সেটা লেখা ছিল না, তাই হয় নাই। আমি আম্মুকে খুঁজছি, তারপর আমার ওয়াইফকে খুঁজছি। আমার লাস্ট কোশ্চেন, আপনি একটু নিজে বলছেন যে জেলেই ভালো ছিল, এটা কেন বললেন আসলে? জেলে ভালো ছিলাম, আসলে জেলে কোনো টেনশন করতে হয় না, শুধু টেনশন ছিল যে কবে বের হব, এতটুকুই। আর এখন বের হয়ে নানান চিন্তা ভাবনা, নানান টেনশন, এই কথা, তার ওই কথা, এই কথার জবাব, ওই কথার জবাব, এই ভিডিও, সেই ভিডিও, অনেক কিছু আসতেছে সামনে। ওইখানে তো আসলে অফলাইন ছিলাম, ওইখানে মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ নাই, একদম মোবাইলের বাইরে ছিলাম, বই পড়তাম সারা রাত,
আমি একা একটা রুমে ছিলাম, এখানে সেলের মধ্যে একটা রুমের মধ্যে থাকতাম, আমি 3 নাম্বার রুমে ছিল। আর আমার রুমটা খুব বাসর ঘরের মতো সাজানো ছিল, পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল যেটা আমার বাসর ঘর, আমার শ্বশুর বাড়ি আসছি আমি, বউ নাই শুধু। হ্যাঁ, আপনার এই লাইফটা, এখানকার লাইফটা কিন্তু সুন্দরভাবে চাইলে সাজাতে পারেন আপনি। যারা আপনাকে যে আমি চাই সুন্দর করে সাজাইতে, যারা তাদের সাথে মাইনাস হইতে পারেন, বা আমি সুন্দর করে আমার জীবনটা সাজাতে চাই, গুছাইতে চাই। এটা কে না চায়? প্রত্যেকটা মানুষই চায় তার জীবনটা সুন্দর হোক। আপনারা এত পরিশ্রম করতেছেন, আপনারা এই গরমে এসে দাঁড়ায় আমার নিউজ নিতেছেন, একমাত্র তো আপনাদের চাহিদার কারণেই, আপনাদের সংসারের উদ্দেশ্যে। আপনাদের যদি খিদা না লাগতো তাহলে কি আপনারা কাজ করতেন? খাবার কেনার দরকার পড়তো না। সো বাড়ানোর কিছু না। একটা কথা সেটা হলো যে মামুন, আপনি হচ্ছে অনেক আপনার ম্যানেজিং পাওয়ারটা অনেক, মানে থাকে না যে একটা মানে মানুষের মনের মধ্যে ভালোবাসা মানে অর্জন করে নিয়ে আসে ব্যাপারটা, মানে এটা কিভাবে সম্ভব হয়? এটা হচ্ছে আপনি সবসময় সত্য থাকবেন, সৎ থাকবেন, কারো 2 টাকা মায়েরা খাবেন না, হক মায়েরা খাবেন না, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। আপনি যদি জান্নাতিও হন, আপনি যদি কারো হক মায়েরা জান্নাতি হন, তাহলে দেখবেন জান্নাতে যাওয়ার আগে ওই লোকটা দাঁড়ায় আছে আপনার সামনে। কিছু মানুষ তখন আপনি ভর্তুকি কেমনি দিবেন? আপনার নেকি দিয়ে ভর্তুকি দিতে হবে। কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, আর কিছু মানুষ আছে জন্মের পর প্রতিভা হয়। প্রতিভা নিয়ে জন্মাইছে, বড় কিছু করতে পারে। ভাই, আমার ভাই বোন বাকস শ্রবণ প্রতিবন্ধী, তাদের 2 জনের কথাও আল্লাহ পাক আমাকে দান করছে। তাদের রিজিকও আমার কাছে লেখা দিচ্ছে, আমার হাতে লেখা দিচ্ছে, আমার পরিবারের রিজিক সবকিছু আমার হাতে লেখা দিচ্ছে। দেখেন, একটা পাখি খালি পেটে বের হয় সকালবেলা, ভরা পেটে বাসায় আসে, আবার খাবার নিয়ে আসে বাচ্চাদের জন্য। রিজিকের মালিক আল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার লারের কিছু বলুক, আপনারা শুনেন। ভাই, তোমার কাছে আরেকটা প্রশ্ন। আমরা দেখেছি এই বিগত 25 দিনে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল তোমার পরিবারের পাশে দাঁড়ায়নি, কিন্তু কালকে যখন তুমি জামিন পাও তারাও অলরেডি তোমার কাছে গেছে বা দেখা করার জন্য। এই বিষয় নিয়ে আসলে কি বলতে চাও? এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। সবাইকে দেখে রাখছি, চিনে রাখছি। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়, দ্যাটস ইট। ওরা যখন বিপদে পড়বে আমি থাকবো। ওরা ছিল না দেখে যে আমি থাকবো না, এমন না। ওরা যতই বিপদে পড়ুক, ওরা ছিল না দেখে তারপর আমি থাকবো ওদের সাথে সবসময়। লাস্ট একটা কোশ্চেন, যে আজকে নাকি আপনি লায়লার সাথে দীর্ঘ টাইম কথা বলেছেন ফোনে, একটু জানতে চাই যদি একটু। না, এটা হচ্ছে আমার আসলে ওই জেলের ভিতরে যাওয়ার পর মন মানসিকতা অনেক কিছু পরিবর্তন ঘটছে, অনেক কিছু বুঝছি, বাস্তবতা শিখছি। মানুষ বকা দিবে, যেমন ধরেন ও আমাকে বকে, আমাকে নিয়ে অনেক কিছু বলে, কন্ট্রোভার্সি করে। একটা সময় আমাকে কিং বলতে, এখন বলে টোকাই। স্বাভাবিক, মনের মতো যখন থাকে তখন সেটা কিং, সেটা রত্নে রতন চিনে। যখন না চিনবে তখন বলে এটা একটা কাছের একটা টুকরা ফালায় দেয়, তাই না? তো আমি ভাবছি যে বাইরে যাওয়ার পর কোনো শত্রুর সাথে আমি খারাপ ব্যবহার করবো না। সে আমাকে শত্রু মনে করুক, আমি তাকে শত্রু মনে করি না। আমি মাসুদ ভাইকে কল করছি, সে আমার একটা গার্ডিয়ানের মতন, বড় ভাইয়ের মতন। মাসুদ ভাই বলছে 5 মিনিট কথা বল। তো আমি কথা বললাম, আমি বললাম যে আমি অফার করলাম, কারণ আমি তো আসলে গাড়িগুলো বিক্রি করতে চাই। যেই কিনুক, ও যদি আমার কাছ থেকে আর্লি কিনে তাহলে আমি আর্লি বিজনেস শুরু করতে পারবো। তো আমি অফার দিয়ে দিচ্ছি যে আমি আমার 50 লাখ টাকা এখন খুব দরকার, আমি বিজনেস শুরু করবো। আমার গাড়ি, বাইক সব কিছু বিক্রি করে দিই, আমার কোনো শখের জিনিস রাখবো না। শখকে মাটি চাপা দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হলো যে লায়লা কিন্তু প্রতিনিয়ত মানে নতুন নতুন কিছু ছেলেদের সঙ্গে কাজ করছে, মানে আপনার সঙ্গে যেভাবে কন্টেন্ট হতো, মানে এই ব্যাপারটা অনেকেই আবার বলে যে মামুন এতে মন খারাপ করে। না, আমি এতে মন খারাপ একদমই করি না। তিল পরিমাণ আমার মন খারাপ হয় না। আমি ওনার কন্টেন্ট দেখিও না। আমি সব জায়গা থেকে ব্লক করে রাখি, আমার সামনে ভুলে চলে আসলে আমি নট ইন্টারেস্টেড দিয়ে দিই। একটু কি শেয়ার করা যায় আসলে লায়লার সাথে কি কথা হয়েছে বা ওইখান থেকে কি ফিডব্যাকটা এসেছে? আমি বলছি যে আমার প্রপার্টিস তুমি কিনতে চাও কিনা, সে বললো হ্যাঁ কিনতে চাই। এখন দেখি সে যদি কিনতে চাই আমি বিক্রি করে দিব, এতটুকুই কথা। আপনার যোগাযোগ থাকবে না তার সাথে? না, আমার ওরকম যোগাযোগ থাকবে। একজন মানুষ হিসেবে মানুষকে চিনবো, মানুষ হিসেবে মানুষের সাথে কথা বলবো, এতটুকুই। লারি কিছু বলেন, শেষ করি, আমি বের হই। ভাই দেখছেন কটা বাজে? আচ্ছা, আমি আপনাদের একটা মেসেজ দিই, সেটা হলো যে আপনারা অনেকজনের মিডিয়ায় বলছেন যে আসলে আমরা আপোষে জামিন পাইছিলাম কিনা বা বাদী আমাদের পক্ষে ছিল কিনা। আমি আপনাদের মাধ্যমে বিষয়টা লক্ষ্য করলাম, জামিনের পরে এই 2 মামলার যে বাদিনী, ওনারা কিন্তু বলছিলেন যে উনি চাইছিলেন যে সংসার করবে বা উনি চাইছিলেন জামিন হোক। উনি খুব বেশি খুশি, এরকম একটা আমি নিউজ দেখছিলাম, চোখের সামনে আসছে। বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করা উচিত। সেটা হলো যে আমরা গত রবিবারে যে 2টা মামলায় জামিন পেয়েছি, প্রিন্স মামুনের 2টা মামলায় বাদিনী নিজে উপস্থিত ছিল, আর আমার আজকের যে ক্লায়েন্ট প্রিন্স মামুন যে আসামি, সেও সশরীরে উপস্থিত ছিল। সেখানে বাদী খুব স্পষ্ট করে বাদিনী বলেছেন যে সে সংসার করতে চায় না এবং কোনো প্রকার কোনো আপোষ চায় না। আমি বিজ্ঞ আদালতকে হয়তো বা বোঝাতে সক্ষম হয়েছি যে এটা একটা সম্পূর্ণ মিথ্যা একটা মামলা, মিথ্যা একটা ঘটনা সাজিয়ে কারো প্রলোভনে এই হয়তোবা এই সে বাদিনী এই 2টা মামলা করেছে আমাদের বিরুদ্ধে। তো আমি বিজ্ঞ আদালতে বোঝাতে সক্ষম হয়েছি, বিজ্ঞ আদালত আমার সাবমিশন শুনে কোনো কন্ডিশন ছাড়া, নট এ সিঙ্গেল কন্ডিশন, বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন।
এটা আপনারা খুব স্পষ্ট ক্লিয়ার শুনে রাখেন যে এই আপোষ করে বা আপোষের শর্তে এমন কোনো শর্ত এমন কোনো কন্ডিশন এই আমাদের এই মামলা 2 জামিনে জামিনে ছিল না। না ওনারা হয়তোবা এটা ভুল একটা ব্যাখ্যা দিছে বা দিতেই পারে এবং কঠিন বিরোধিতার মুখোমুখি হ্যাঁ, চরম একটা বিরোধিতা যুদ্ধ করছে। করছে আমার লানেডরা। থ্যাঙ্কস। আমি বিগত কেউ বলেছিলাম যে ওই দিন আমাদের বিরুদ্ধে যে এলিগেশন ছিল যে টাকার জন্য মাইর ধরে বিষয়, টাকার ধরে মাইর ধরে বিষয় আমি শুরুতেই বলে আসছি, এখনো বলছি টাকার জন্য মাইর ধরে কোনো সুযোগ ছিল না। এটা একটা ভুল বুঝাবুঝির কারণে মারামারি হয়েছে। আমার গায়েও তো অসংখ্য দাগের চিহ্ন ছিল, এটা আমরা দিয়ে তো আর ইচ্ছা হলে মামলা করতে পারতাম। মামলা আমরা তো করতে হবে বলে, ধারা দিতে হবে বলে ওই কথাগুলো বলা হয়। বলা হয়। ভাই এটা তো নর্মাল মামলা গেল, কিন্তু আরো বড় বড় জটিল কিছু মামলা কিন্তু অলরেডি আছে। আপনি কি বলতে চাচ্ছেন? সবগুলো মামলা বিষয়টা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে উনি খুব হয়তোবা soon। বলতে যাচ্ছে যে আগামী ইয়েতে মামলাগুলো ছিল যে 5টা বা 6টা মামলা ছিল, এই মামলার ভিতরে একটা মামলা আমরা ডিসচার্জ পেয়েছি, অব্যাহতি পেয়েছি। প্রিন্স মামুনকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ডিসচার্জ করেছে। আর বাকি 4টা-5টা মামলা আছে, এই মামলা ইনশাল্লাহ হয়তো বা কোনো একভাবে হয়ে যাবে, আল্লাহ যদি চায় তো হয়ে যাবে। মামুন, জেলখানায় নাকি আপনার অনেক ভক্তরা আছে, ক্রেজি ফ্যান আছে, ক্রেজি আচ্ছা, ও মাই গড। আমি আসলে অফলাইনে বা জেলখানায় না গেলে বুঝতে পারতাম না যে আমার এত ক্রেজি ফ্যান আছে। অনেক ক্রেজি ফ্যান আছে, তাদেরকে অনেক রেসপেক্ট। ভাই ভালোবাসা রইলো সব শ্রেণীর মানুষরাই আমাকে দেখে। আর আমি আপনারা সবাইকে দোয়া respect করিয়েন, করি, ভালোবাসি সবাইকে। সে যদি ভুল পথে ছিল, এই ভুল পথে গিয়ে যদি সে তার কোনো জীবনের আসলে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই চাই কিছু হয় না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমরা সবাই চাই সে ভালোভাবে ফিরে আসুক। ভাই, আর একটা বিষয়, আপনার মা ওই দিন বলছিল যে মোহনা আসলে কিছু করে না, তাকে করানো হয় হ্যাঁ। লিখন নামে কাউকে। এই ব্যাপারে একটু বলুন। লিখন এই বিষয়ে আমি ছোট্ট করে 10 সেকেন্ডে বলি। আমি বিজ্ঞ আদালতকেও বলেছিলাম যে ওই মামলার আর্জিতে বলা আছে ধর্ম ভাই। আমি বলেছিলাম যে ভাই কখনো ধর্ম ভাই হয় না, এটা আইনগত দৃষ্টিতেও নাই, এটা হলো ধর্মীয় সামাজিক দৃষ্টিতে, দৃষ্টিতেও না। সামাজিক দৃষ্টিতে ভাই কখনো ধর্ম ভাই হয় না। এই ধর্ম ভাই থেকে এই মামলার ফ্যাক্ট ইস্যু। আর এই শয়তান। এই লিখন বিভিন্ন মেয়েদের মহিলাদের ধর্ম ভাই হিসেবে আবির্ভূত হয় এবং সংসার জীবনে এর একটা বড় একটা এবং প্রভাব একটা পড়ে। জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেই আমার বিপক্ষে থাকে, যেই কন্ট্রোভার্সি করতে চায়, তার পক্ষেই থাকে সেই লোকটা। কে এই লিখন কে মামুন? আমি জানি না কে কে এই শয়তান। একে বন্দি করো প্রহরী। এই লিখন সম্পর্কে আজকে যেহেতু মোহনা আপুর বার্থডে, তাকে উইশ করবেন। সর্বশেষ কি বলেন আসলে মোহনা? সর্বশেষ মোহনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। জীবনের যে ইচ্ছাটা বা যে খয়েশটা পূরণ করার জন্য ও আগাচ্ছে বা এগিয়ে গেছে অলরেডি, ও সফল হোক, ও সফলতা পাক, আপনাদের এটাই চাই। বিষয় নিয়ে যারা বিব্রত করে সারা দেশবাসী, তাদের উদ্দেশ্যে কিছু করা বিব্রত তারা করে না, আমরাই আসলে বিব্রত করছে, সিচুয়েশন ক্রিয়েট করি। সবার কাছে সরি, সবাই ভালো থাকবেন। লাস্ট একটা কোশ্চেন ভাই, লাস্ট। লায়লা এবং মোহনা দুজনেই একই মানে প্রশ্ন করছে, এই যে আপনি ওদেরকে মারেন চোখে, এই যে একটা মানে এই বিষয়টা একটু জানতে চাই ভাই আমি শুকনা শাকনা মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আমার শরীরে হাড্ডি ছাড়া কিছু নাই। যখন মারামারি করি তখন হাড্ডির বাড়ি এগুলাই খায়, এই এতটুকু। থ্যাংক ইউ ব্রাদার।